বেশিরভাগ জওয়ানরা অবিবাহিত, তো তাদের শারীরিক চাহিদা সমস্ত কিছুই থাকে। তো আমি বিভিন্ন জায়গায় শুনেছি যে এদের এরকম চাহিদা পূরণ করার জন্য কিছু রিসোর্স, একটা মেডিকেল একটা জওয়ানকে যদি ভর্তি করে, তাকে মানে বস্ত্রহীন অবস্থায় তাকে দাঁড় করিয়ে দেয়, তাকে সেইভাবে মেডিকেল হয়। মানে যে 17.5, 18, 19 বছর বয়সে যাচ্ছে, ওই টাইমটায় তার মনের মধ্যে কি চলে? আপনি এটা অনেককে দেখেছেন, আপনি অনেককে ট্রেন করেছেন যে বাচ্চাদের মনের মধ্যে কি চলে। তারা বাবা মাকে ফেলে, আত্মীয় স্বজন পরিবার ফেলে দেশের জন্য কাজ করতে এসছে, এই জুনুন, এই জজবা নিয়ে, যে তাদের মনের ফিলটা কেমন হয়। হ্যালো স্টুডেন্টস, তোমরা আমাকে সবসময় স্মার্ট বোর্ডের সামনে দেখে থাকো যে আমি তোমাদের অগ্নিবীর, এসএসসি জিডি এবং পুলিশ সম্পর্কিত সমস্ত বিষয়ে আমি তোমাদের গাইড করে থাকি। তো আজকে তোমরা যাদের দেখতে পাচ্ছ, হয়তো অনেকে চেনো, অনেকে হয়তো চেনো না এই মানুষটিকে। 1999 কার্গিল যুদ্ধের সময় এই মানুষটা একদম যুদ্ধটাকে কাছ থেকে শুধু দেখা নয়, শুধুমাত্র অপারেট করা নয়, যাবতীয় যা সরঞ্জাম তাদের দরকার পড়তো, তাদের যা সাহায্য দরকার পড়তো, ইনি সেই মানুষ যিনি আর কি সেই জিনিসগুলো সবটা হ্যান্ডেল করতেন। মানে ইনি হচ্ছেন সেকেন্ড ইন কমান্ড সুবেদার স্যার। তো সবার আগে স্যারকে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলির ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। তো এই যে চ্যানেলে আপনার যে ভিডিওটা যাচ্ছে, এখানের বাচ্চারা বেশিরভাগ পুলিশ, এসএসসি জিডি মানে যেখান থেকে 8 বাহিনীর নিয়োগ হয়, এবং আর্মির অগ্নিবীরের জন্য প্রস্তুতি নেয়। তো এখানটায় বাচ্চাদের সব থেকে যে কমন প্রশ্নগুলো আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব। তার আগে যদি স্যার আপনি নিজে আপনার নামটা একবার বলে দেন। আমি সাব মেজর নরেশচন্দ্র দাস, কার্গিল ফাইটার। বাহ। তো স্যার নিজের নাম বললেন, এবার আস্তে আস্তে প্রশ্নে ঢুকবো। তো আগে একটু জানতে চাই যে স্যার এই মুহূর্তে অর্থাৎ আপনার বয়স কত আছে? আমার এই মুহূর্তে আমার বয়স 64। বাহ। তো মানে আপনি এখন রিটায়ার্ড, আপনি এখন সম্পূর্ণ বাড়িতে রয়েছেন, তাই তো? বাড়িতে বললে নাই, এখন কাজের মধ্যে, মানুষের মধ্যে কাজের মধ্যেই থাকে। রিটায়ার্ড শব্দটা রিটায়ার্ড মানে পুনরায় একটা গাড়িকে টায়ার লাগালে যেটা বলা হয়, সেই জন্য রিটায়ার হয়ে গেছে, রিটায়ার্ড হয়নি আমি। আচ্ছা, পুনরায় কাজ চলছে। আচ্ছা। তো স্যার আপনাকে একটা প্রশ্ন যেটা সবার আগে করব, যে আপনার সার্ভিস লাইফে সব থেকে একটা মেমোরেবল ডে যদি আপনি বলতে পারেন, সেটা আপনার কি হতে পারে? সার্ভিস লাইফে মেমোরিয়াল ডে তো প্রত্যেক দিনই নতুন একটা শেখা, নতুন একটা জানার একটা ইয়ে থাকে। তবু একটা ইউনিফর্ম পরার যে মাধুর্য, যে আনন্দ, একমাত্র লড়াই থাকতে পারে। লড়াইয়ে যে আমার উদ্দেশ্য ইউনিফর্ম পরা, আমাকে কিসের জন্য এই ভারত সরকার ইউনিফর্ম পরিয়েছে আর আমাকে কিভাবে তৈরি করেছে, আর আমি দেশের জন্য কি করতে পারবো, তার একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে আমার জীবনযাত্রা, আর সেইভাবেই তৈরি হয়েছে। যদি আমি বলাই যায় যে মেমোরেবল ডে, আমি ভারতবর্ষের এইরকম সৈনিক যে ভারতবর্ষের 3টে লড়াইয়ের সাথে আমি সম্পর্ক প্রত্যক্ষ ভাগে। প্রথম লড়াই হচ্ছে 1984, গোল্ডেন টেম্পল, যেটা স্বর্ণ মন্দির বলা হয়, অমৃতসর পাঞ্জাবে, ওখানে লড়াই ছিল। লড়াইটার নাম হচ্ছে যে অপারেশন ব্লু স্টার্স। প্রথম আমার জীবনের প্রথম লড়াই। দ্বিতীয় লড়াই হচ্ছে 1988, শ্রীলঙ্কায় আমরা গিয়েছিলাম ভারতবর্ষ থেকে, পিস কিপিং ফোর্স হিসাবে আমরা গিয়েছিলাম, শান্তি দূত হয়ে, সেখানের একটা লড়াই। তৃতীয় লড়াই হচ্ছে সবচেয়ে বৃহত্তর আর ঠান্ডা জায়গার লড়াই, আর ভারতবর্ষের একটা খুব 27 বছর পূর্বে যে এখন আমরা বিস্মৃতি হয়ে যায়নি, সেই লড়াইটা সম্পূর্ণভাবে মনের মধ্যে আমাদের গেঁথে আছে যারা দেখেছে। সেটা হচ্ছে কার্গিল লড়াই, 1999 সালে, যেটা প্রত্যেকটা ভারতবাসীর মনে একটা দাগ ফেলে গেছে। বেশ। তাহলে স্যার আমি আমার বাচ্চাদেরই কিছু প্রশ্ন, যেটা ওরা আমাকে সবসময় করে, তো আমি অনেক সময় উত্তর দিতে পারি না, কারণ আমি নিজে এসএসসি জিডির মেডিকেল অব্দি গিয়েছিলাম, আমার সেখানে নক নিচ্ছিল বলে আমাকে বাদ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো সেই কারণে আমি ওদের মেডিকেল অব্দি গাইড করতে পারি, যেটা আমি ওদের পারি না মানে আফটার জব। ওদের অনেকে থাকে যে ফৌজের চাকরি অনেক কঠিন। তো এই বিষয়ে আপনার কাছে আমার বেশি না 3-4টে প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো যে বাচ্চাটা জয়েন হয়ে গেল,
ঠিক আছে, সেটা আর্ট বাহিনী হতে পারে, মানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ। আর্মিতে যে বাচ্চাটা জয়েন করে গেল, কারণ এখন তো এই 4 বছরের এগ্রিমেন্ট, 4 বছর হয়ে যাওয়ার পর এদের একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়। কিছুদের উইলিং ফর্ম যারা সাইন করে তারা ফোর্সে থেকে যায়, আর বাদ বাকিদের তারা বেরিয়ে আসে, এবং তাদের কোথাও 50%, কোথাও 20% রিজার্ভেশন দিয়ে বিভিন্ন ফোর্স হতে পারে, বিভিন্ন জায়গায় ওদের রিক্রুট করা হয়। তো এই যে 4 বছর পিরিয়ডটা, মানে একটা বাচ্চা, মানে যে 17.5, 18, 19 বছর বয়সে যাচ্ছে, ওই টাইমটায় তার মনের মধ্যে কি চলে? আপনি এটা অনেককে দেখেছেন, আপনি অনেককে ট্রেন করেছেন, যে বাচ্চাদের মনের মধ্যে কি চলে। তারা বাবা মাকে ফেলে, আত্মীয় স্বজন পরিবার ফেলে দেশের জন্য কাজ করতে এসছে, এই জুনুন, এই জজবা নিয়ে, যে তাদের মনের ফিলটা কেমন হয়? প্রথমে একটা সৈনিক তৈরি হতে গেলে পরে প্রথম তার দরকার ভিতরের বিকাশ, বাইরে না। তার মানে গভীর ভাবে তাকে মেহনত করার শক্তি, তাকে সংযম করার শক্তি, তার বিবেকবোধ তৈরি করা, তার মানে নিষ্ঠা কর্মের প্রতি, এই সমস্ত নিয়ে একটা সোলজার তৈরি হয়। মানে সোলজার যে আমি সোলজার তৈরি হয়ে গেলাম আর বন্দুক ধরলাম তা নয়। আমার মানে একটা আদর্শ থাকবে। প্রথম হচ্ছে যে কঠোর মেহনত করতে হবে, আর্মিতে যেতে গেলে কঠোর মেহনত করতে হবে। এবার যদি বলা হয় যে আমার এই পরিবার ছেড়ে, সেই পরিবার ছেড়ে যাওয়ার দুটি কারণ থাকে। একটা কারণ হচ্ছে যে আমাকে এই পরিবারের কাঁধে কাঁধে কাঁধ দিতে হবে। আমি বাবা মাকে ছেড়ে গেলেও আমাকে কাঁধ দিতে হবে, কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদা ছিল। আমি যখন ইন্ডিয়ান আর্মিতে পেয়ে গেছি, চান্স পেয়েছি, প্রথম অবস্থায় আমি বেকারত্ব বুঝি না, পড়াশোনা করতে করতে চান্স পেয়েছি, তখন আমি আর আর্মিতে যাব না। তো আমরা খুব গরিব ঘরের ছেলে, খুবই গরিব। আমার মা আমাকে মুড়ি ভেজে মানুষ করেছে। মানে আমরা টিউশন দেওয়ার, স্কুলে ফি দেওয়ার মতো আমাদের কাছে পয়সা ছিল না। যখন চাকরিতে যাব না, তখন আমার মাকে বললাম, তোমার বয়স হয়ে গেছে মা, আমরা অন্য চাকরি আমি দেখে নেবো, এই চাকরিতে যাব না। মিলিটারি চাকরি খুব কষ্টের। এখনই যেটা আপনি বললেন যে মিলিটারি খুব কষ্টের ট্রেনিং আছে, সত্যি মিলিটারি খুব কষ্টের ট্রেনিং, তো যাব না। তো মা তখন বললো, মুড়ি ভেজে তোকে মানুষ করেছি, চাকরি কেন করবি না? আমি বললাম, না মিলিটারি চাকরি তো তুমি বুঝতে পারছো না। বলে, মিলিটারি চাকরি তাও বলে যাবি না? আমি বললাম, না সেইভাবে নয়, তোমার বয়সও হয়ে গেছে, আবার তোমাকে ছেড়ে চলে যাব, সেই জন্যে। তখন আমার মা বললো যে আমি তোকে মুড়ি ভেজে মানুষ করেছি, একটা মায়ের জন্য জন্ম দিইনি, দেশ মাতার জন্য দিয়েছি। ওই যে বলাটা, ওটা যে কত বড় একটা আমার ভিতরের বিপর্যয় ডেকে নিয়ে আসা না, আমার উন্নতির একটা মানে স্পিরিচুয়াল এনার্জির একটা বীজ রোপণ করে দিয়েছিল আমার মা। কারণ এই এই সংসারের মধ্যে মা বাবাই হচ্ছে শিক্ষাগুরু, দীক্ষাগুরু। একদম একদম। তো সেই কারণে সেই সময় আমি বললাম, তুমি এই কথা বলছো যে একটা মানে মায়ের জন্য তোকে জন্ম দিয়ে দেশ মাতা, একটা কেমন ধরনের তুমি মা যে নিজের ছেলেকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে দাও? তো বলে, না চাকরি করতে যেতেই হবে, সে যেমনটি বন্দুকের হয় যাই হোক, তবু দেশের জন্য এটুকু করতে হবে। তো সেই ভাবনা নিয়ে আজকে আমি 30 বছর চাকরি করেছি, ওই জায়গায় আর পিছন ফিরে তাকাইনি। প্রত্যেক এখন যারা এই অগ্নিবীরের অ্যাপিয়ার করেছে কিংবা পাস করে গেছে, তাদের জন্য চাকরি 50% তো ইন্ডিয়ান আর্মি রেকমেন্ড করিয়ে দিয়েছে। এছাড়াও একটা মানে অগ্নিবীরের একটা জওয়ানকে 125% ইয়ে দিচ্ছে, প্রোভাইড করছে চাকরি। মানে বিএসএফ 25% নিয়ে নিচ্ছে, সিআইএসএফ নিয়ে যাচ্ছে, 10% টিএ নিয়ে যা 10% নিয়ে নিচ্ছে, সিআইএসএফ নিয়ে যাচ্ছে 10%। এইরকম একটা অগ্নিবীরের ছেলের তার মানে 145% আসছে। তাহলে একটা চাকরি তাকে আর খোয়াতে হচ্ছে না, বাড়ি ফিরতে হচ্ছে না। যদি সে দেশকে ভালোবাসে, দেশের জন্য নিজের কিছু দায়িত্ববোধ মনে করে, অবশ্যই অবশ্যই একটু মেহনত করুক, আর নিজের পরিবারের একটু কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সংসারকে একটু হাল ধরার চেষ্টা করে। আমি বলবো যে প্রত্যেক ছেলে মেয়ের তার ভিতরের শক্তি যা আছে, মানে তার বিকাশ ঘটাক। প্রত্যেক মানুষের নিজের শক্তি আছে, সেটা বাইরে থেকে না হলেও ভিতরের শক্তিকে বিকাশ ঘটাক, সে চাকরি করুক। বাহ স্যার, আমার পরের প্রশ্ন যেটা,
যে এদের মেডিকেলটা যেটা হয়, ঠিক আছে, মানে সেটা কেমন পদ্ধতিতে হয়? প্রথম তাদের ফিজিক্যাল হয়ে যায়, হুম। তারপরে তাদের রিটিন হয়, হুম। তারপরে তাদের মেডিকেল হয়। হুম। মেডিকেলটা ওপেন হয়। একটা মেডিকেল একটা জওয়ানকে যদি ভর্তি করে, তাকে মানে বস্ত্রহীন আমি অবস্থায় যখন, হ্যাঁ, তাকে দাঁড় করিয়ে দেয়, তাকে সেইভাবে মেডিকেল হয়। সেখানে এতটুকু ভুল হওয়ার কোনো কোশ্চেন থাকে না। একটা জওয়ান তৈরি হচ্ছে, তো সেখানে কোনো কোনো ত্রুটি থাকলে পরে তাকে রিটার্ন করা হয়। তাহলে যে ভর্তি করছে, যে জায়গা থেকে ভর্তি করছে, আর যে সেন্টারে গিয়ে যখন ট্রেনিং করছে, দেখা যাচ্ছে যে এর কোনো কিছু প্রবলেম আছে, তখন তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে এই ফেয়ার মেডিকেলটা হয়। এই মেডিকেলের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি অসুবিধা হয়, সেটা হচ্ছে আই ব্লাইন্ড, কালারকে চিনতে পারে না। কালার ব্লাইন্ডনেস, ভিশন যেটা আছে, ভিশন আছে, ওটা চিনতে পারে না, ওটা আমরা বুঝতে পারি না। কিন্তু ওই এটা পরবর্তী দিনে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো মিলিটারি হসপিটালের ট্রিটমেন্টের মধ্যে এটা ক্লিয়ারও হয়ে যায়, কোনো কোনো জায়গায় বেশি থাকলে ক্লিয়ার হয় না। তো মেডিকেল এমন একটা জিনিস যে নিজের শরীর সম্বন্ধে সচেতন হও, আর মেডিকেলটা প্রি মেডিকেল একবার যাওয়ার আগে না, নিজের প্রি মেডিকেল একটা জায়গা থেকে করিয়ে নেওয়া দরকার। কারণ সে একটা প্রত্যেক জওয়ানকে আমি বলছি, যারা এরা এই ইন্টারেস্ট আছে দেশের জন্য, মানে ফৌজে ভর্তি হওয়ার জন্য, কোনো জায়গায় ভর্তি হওয়ার জন্য, মেডিকেল যখন আসবে তার আগে একটা প্রি মেডিকেল অবশ্যই করা দরকার। যে আমার পুরো শরীরে প্রি মেডিকেল করলে কোন জায়গায় মানে একটু অসুবিধা আছে, সেটা আগে থেকে জানতে পারলে সে তাকে সচেতন অবশ্যই সে হয়ে যাবে, মানে ট্রিটমেন্টটাও কিওরটাও হয়ে যাবে। কারণ এখন তো প্রসেস, মানে আপনি যেটা বললেন দৌড় তারপর রিটেন, এখন প্রসেস আগে রিটেন তারপরে দৌড় হচ্ছে, ঠিক আছে, দেন তারপরে মেডিকেল যেরকম হয় সেরকম, মানে মেডিকেলটা সেমই আছে। কারণ আমি যখন জিডির মেডিকেলে গিয়েছিলাম, আমার পুরো কোনো গায়ে কোনো কাপড় ছিল না, শুধুমাত্র একটা আন্ডারওয়্যার ছিল। তারপর ওরা দাঁড় করালো, পর সমস্ত যা যা টেস্ট হয়, ইচ এন্ড এভরিথিং। কারণ ওই একটা হয় যেটা একশিটা বলে, ওটা থাকলেও বাদ দিয়ে দেয়। অনেকের হাত ঘামে, এইগুলো মানে আর কি কোয়ারিজ আছে। আঙুলগুলো এরকম দেখে সোজা আছে কিনা, এই যে আঙুল, তারপরে হাতেরই অ্যাঙ্গেল হয়, সেই অ্যাঙ্গেল, ইভেন তারপরে হচ্ছে গিয়ে হ্যামারটো যেটা বলে, হ্যামারটো থাকলেও বাদ হয়, এগুলো আমি দেখেছি। তারপর যদি 5টা আঙুল সমান হয় হাতের, তাহলেও বাদ হয়, এগুলো আমি দেখলাম। তার মানে এগুলো যেটা হয়, মানে আফটার হচ্ছে এগুলো মেডিকেল সেম হয়। তো এরা ছুটি, মানে যারা আর কি পায়, এরা ছুটি কেমন কিভাবে পায়? মানে যখন তখন কি চলে আসতে পারে? না, আমাদের একটা ছুটির প্ল্যানিং থাকে। প্রত্যেক ইউনিটের মধ্যে যত জওয়ান আছে তাদের মানে বছরের প্রথমে ডিসেম্বর মাসে তার প্ল্যানিং দিতে হয়, মানে জানুয়ারি থেকে নেক্সট ডিসেম্বর। কারণ প্ল্যানিং না দিলে সে কোনো একটা কি পয়েন্টে চাকরি করছে, সেই প্ল্যানিংটা না দিলে পরে, ছুটির প্ল্যানিংটা না দিলে পরে তাকে অ্যানুয়াল লিভটা যে 60 ডেজ অ্যানুয়াল লিভ, সেটা দেওয়া সম্ভব হয় না। আর 15 দিন ক্যাজুয়াল লিভ আছে, সে নিজের জন্য সেটা যে কোনো তখন নিতে পারে। কোনো বাড়ির কোনো অঘটন ঘটে গেছে, বাবা মার কোনো ট্রিটমেন্ট আছে, কিংবা পরিবারের বিবাহ কোনো সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে তার 30 দিনের যে ছুটিটা আছে, সে তার রিকোয়ার বেসিসে ছুটিটা নিতে পারে। কিন্তু অ্যানুয়াল লিভ নিতে গেলে পরে তাকে প্ল্যানিং দিতেই হবে, যে আমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ছুটি যাব। দুটো চয়েস মানে মার্চ এপ্রিল দিল, আর একটা বলবে তুমি নভেম্বর ডিসেম্বর। তো দেখা গেল যে আমাদের ইউনিটের মধ্যে, ইউনিটটাও তো চালাতে হবে, বিভিন্ন জায়গায় অ্যামিনেশন ড্যাম্প আছে, বিভিন্ন জায়গায় রেশনের দোকান আছে, যে পেট্রোল পাম্প আছে, সেই ইউনিটের দেখভাল করতে হয়। আর্মির গাড়ি তো আর বাইরে এসে পেট্রোল নেয় না, ভিতরে পেট্রোল নেবে। রেশন তার বাইরে থেকে কিনে নেয় না, সবজি বাইরে থেকে, সেগুলো তাদের দেখভাল করার জন্য মানুষ নির্দিষ্ট সেন্ট্রি দাঁড় করাতে হয়, রাত্রিরে তাকে ডিউটি দিতে হয়। তো সেক্ষেত্রে 33% ছুটির সবসময় অ্যাভারেজ থাকে, মানে 100 জনের মধ্যে 70 জন প্রেজেন্ট থাকবে, 30 জন ছুটিতে থাকবে। এবার এই হিসাবে ছুটিগুলো দেওয়া হয়। এবার ছুটির ব্যাপারে কোনো তাও যদি খুব ইমার্জেন্সি হয়ে যায়, তখন তাকে তার বেসিসে, মানে কন্ডিশন বেসিসে তাকে ছুটি দেওয়া হয়। ছুটির জন্য কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান আর্মিতে ছুটি তো আসবে, কারণ এটা ছুটিটা না দেওয়াটা একটা ক্রাইম বলে মনে হবে, একটা মানসিক
ভাবে সে দুর্বল হতে পারে, তার মর্টালিটি যেটা মরাল আছে, মরালটাকে ডেভেলপ করার জায়গা আনডেভেলপ হয়। সেই জন্য ছুটি তাকে 3 মাস পর পর দেয় আর্মি এর জন্য। এমনকি রিজার্ভেশন করার আগে থেকেই ওয়ার্নিং দেয়, উইদাউট রিজার্ভেশনে কেউ যাবে না। উইদাউট রিজার্ভেশন গেল, রাস্তায় কাউকে কিছু খাইয়ে দিল, একটা আর্মিকে যদি এই অবস্থায় কোনো জায়গায় পাওয়া যায়, তা আর্মির একটা বদনাম হয়ে যায়। তো সেই কারণে তুমি রিজার্ভেশন করো, রিজার্ভেশন করে ছুটি যাও, সময় মতো যাও আর সময় মতো ফিরে আসো। ওকে স্যার, আর একটা কোয়েশ্চেন, মানে যেটা আমি যদি দরকার পড়ে ভিডিওতে পরে কাট করে দেবো যদি এরকম হয়। তো যারা ভর্তি হচ্ছে জওয়ান, এদের বয়স 18, 19 এরকম, তো এটা হচ্ছে বয়স সন্ধিকাল, তাই না? বেশিরভাগ জওয়ানরা অবিবাহিত, তো তাদের শারীরিক চাহিদা সমস্ত কিছুই থাকে। তো আমি বিভিন্ন জায়গায় শুনেছি যে এদের এরকম চাহিদা পূরণ করার জন্য কিছু রিসোর্স পাঠানো হয় বা এরকম কিছু, আমি জানি না এটা কতটা সত্য বা কতটা মিথ্যে কথা। তো সম্পূর্ণ মিথ্যে কথা। যেটা ইয়ং জেনারেশন যাচ্ছে, একটা ইউনিটের মধ্যে যাচ্ছে, তার ডিসিপ্লিন, তার সবকিছু মেনটেন করে তার ইউনিট কমান্ডার আর ইউনিটের মানুষ, তারা এইরকম ভাবে কোনো কাজই করতে পারে না যে তারা আননেসেসারি কোনো বাজারে যেতে পারবে, কোনো জায়গায় ঘুরতে পারবে, কোনো জায়গায় যেতে পারবে না। তার গেটে যেতে গেলে তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে একটা পাস অর্ডার দেওয়া হয়, মানে আউট পাস যাকে আমরা বলি, ইন্ডিয়ান আর্মিতে আউট পাস থাকে। আমি রিজার্ভেশন করতে যাব, রিজার্ভেশন করতে গেলে পরে আমাকে গেটে একটা আউট পাস জমা করতে হবে, তবে আমি গেটের বাইরে যেতে পারবো। কারণ আমি আউট পাসটা যদি না নেই, আমি গেটের বাইরে গিয়ে আমার কোনো অবস্থা অঘটন ঘটে গেল, তখন সে কে জবাব দেবে? এটাই, সে পেনশনও পাবে না। তার সে যদি নিজের ইচ্ছায় অমুক জায়গায় চলে যায় আর গিয়ে দেখা গেল যে ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছে, এরকম ভগবান না করে, কিন্তু ট্রেন থেকে পড়ে গেছে, তখন তার পেনশন পাবে না তার ফ্যামিলি। তো সেই জন্য মানে একবারে আর্মির মধ্যে ডিসিপ্লিন একবারে শুড বি মেনটেইনড, একবারে ডিসিপ্লিন ছাড়া আর্মি চলবে না। একদম একদম, এটা যেটা হয়, কোনো যে কেউ বলুক না কেন, এটা সম্পূর্ণ একবারে ফলস, ফেক। ওকে, আর এই যে ট্রেনিং এর সময় যে গুলিগুলো চালায়, মানে তো প্রচুর রাউন্ড, যেটা আমাদের পুলিশে যে মানে গোটা ট্রেনিং পিরিয়ডে ওরা যে গুলিগুলো খরচ করে, সেটা আমি শুনেছি আর্মি এবং বিএসএফ বা মানে জিডি ট্রেনিং এ, ওটা একদিন বা দুদিনের ট্রেনিং এ, ওরা গোটা ট্রেনিং এ যা করে, ওরা একদিন দুদিনের ট্রেনিং এ সেই গুলি খরচ করে, এরকমটা কি সত্যি? একটা সৈনিককে তৈরি করার জন্য ম্যাক্সিমাম তাকে 1 গুলি 1 সোলজার, মানে একটা গুলি একটা দুশ্মন। ওকে, আমি যদি একটা গুলি ফায়ার করি তাহলে একটা দুশ্মনকে মারবো। সেইভাবে আমি একটা ইয়ং ছেলে, কোনোদিন বন্দুক দেখিনি, বন্দুক ধরিনি, আমি যদি ফায়ারিং রেঞ্জে যাই, সেখানে তো আমাকে প্র্যাকটিস করতেই হবে না। সে বিএসএফ এর ফায়ার আর একটা সৈনিকের, আর্মির জওয়ানের তৈরি করার আকাশ কুসুম ফারাক আছে, মানে প্রচুর ফারাক। কারণ আমাকে ট্রেনিং নিতে হবে, 1 বছরের আমার ফিজিক্যাল ট্রেনিং আছে, মানে 27 সপ্তাহ ফিজিক্যাল ট্রেনিং আছে, তাতে আমাকে ফিজিক্যাল ফিটনেস পাস করতে হবে, তারপরে আমাকে ওই রেঞ্জে গিয়ে ফায়ারিং করতে হবে, ফায়ারিং এ আমার নাম্বারিং আছে, তো সেগুলো শিখতে হবে, তার জন্য গুলি খরচা করতেই হবে। আর্মিতে বেশি খরচা হয়। আমার এরকম আছে, আমি গুলি খরচা টার্গেটে আমার লাগেনি বলে আমার এখানে একটা দাগ আছে, স্পট আছে, যখন খালি খোকাটা, গরম খোকা আমার এইখানে হাতিয়ার ধরে আছি, তো এইখানে চেপে ধরেছিল, তো ওইখান থেকে রক্ত, মাংস, চামড়া তুলে নিয়ে ওই খোকাটা তুলেছিল, তো ঝরঝর করে রক্ত পড়ছিল। তো তখন আমার অপরাধ কি ছিল? আমি টার্গেটে গুলি মারছিলাম না, এদিক ওদিক চলে যাচ্ছিল। তো একটা সৈনিককে ওইভাবে ট্রেনিং দেয় যে তোমার টার্গেটে লাগছে না, এই যে গুলিটা তুমি নষ্ট করছো, এই ভারতবর্ষের প্রত্যেক মানুষের করের টাকার তুমি বড় হচ্ছ, শিখছো, এটা তুমি নষ্ট করতে পারো না, সেই জন্য এটা করেছে। এটা আমার মানে সৌভাগ্য, এটা আমার কলঙ্ক নয় যে আমি জীবনে এই ক্ষত নিয়ে এসেছি যে আমি শিখতে পারিনি, তার জন্য দিয়েছে। এটা আমার কলঙ্ক নয়, এটা আমার সৌভাগ্য। একদম। আর স্যার, অনেকে আছে যে স্নাইপারে যেতে চায়,
তো স্নাইপারদের তো এরকম প্রচুর ট্রেনিং হয় যে ওরা একদিন, মানে একদিন নয়, 2 দিন 3 দিন 4 দিন একই জায়গায় ওরা পজিশন নিয়ে বসে আছে, নড়ন নেই, চড়া নেই, কিচ্ছু নেই, না জল খাচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে। তো এদের জন্য তো আলাদা স্পেশাল ট্রেনিং থাকে, একবারে তাই না? একদম, মানে এদের ডিপার্টমেন্ট আলাদা, এদের স্পেশাল ট্রেনিং। অগ্নিবীর থেকে সিলেকশন হয়, অগ্নিবীর থেকে, মানে এরা এরপরে ওই প্যারা কমান্ডো যারা যায়, কমান্ডোতে যারা যায় তারা আর্মি থেকে সিলেক্ট হয়। আলাদা টাফ। এবার প্যারাতে আমার একটা বন্ধু আছে মিশ্রা, ক্যাপ্টেন মিশ্রা, তো ও প্যারা কমান্ডোতে গেল, প্যারাতে গেল, ও এবার ওপর থেকে ওকে এত মানে মানে ভিতরের কি শক্তি, মানে হেলিকপ্টার থেকে তাকে ফেলে দেওয়া হচ্ছে, তার প্যারাশুটটা খুলবে, তারপরে সে ডাউন হবে। তো এই শোটা ওনার স্ত্রী দেখতে গিয়েছিল, যে প্যারা জাম্প করবে, এ তো আনন্দে যায় যে জাম্প করবো, কিন্তু ও যখন স্ত্রী দেখেছে তখন তার পরের বছর থেকে আর প্যারা জাম্পে আসতে দেয়নি, যাবে না। তো এই জিনিসগুলো থাকে যে আর্মির মানুষগুলো সাপোর্ট দেওয়ার মতো পরিবার সবচেয়ে বেশি সাপোর্ট দেয়। একদম, মানে দেশের সেবা করতে যাওয়ার আগে তোমাকে আগে পরিবারের লোকের সহযোগিতা থাকা দরকার। একদম। ঠিক আছে স্যার, তাহলে স্টুডেন্টদের যা প্রশ্ন ছিল আমি তোমাদের হয়ে স্যারকে করলাম। ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, এছাড়াও ক্লিপিংস গুলো তোমরা তো দেখতেই পেয়ে যাবে। স্যার, আমি বলবো যে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য যদি আপনি দুটো কথা বলে দেন শেষ। যারা অগ্নিবীরের জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রথম হচ্ছে তাকে ফিজিক্যাল ফিটনেস হোক, দ্বিতীয় হচ্ছে তার যেখানে ফ্যাকাল্টিতে পড়াশোনা চলছে নিয়ম মতো তার টেস্ট, মক টেস্ট, তার ফ্যাকাল্টির পড়াশোনা, মেহনত করো। মেহনতের কোনো বিকল্প নেই, মেহনত করলে পরে চাকরি তুমি অবশ্যই পাবে। আর চাকরি জীবনের এমন একটা দরকার যে তোমার পরিবার, পুরো দেশের জন্য তুমি দায়বদ্ধ আছো, চাকরি তোমাকে নিতেই হবে। আর তুমি পবিত্র নিঃস্বার্থভাবে পড়াশোনা করো, এর মধ্যে তুমি পাবেই পাবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে তোমার মেহনতই তোমাকে দাম দেবে। জয় হিন্দ। জয় হিন্দ। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। সকলের সঙ্গে ক্লাসে দেখা হচ্ছে, এবং তোমাদের সকলের তরফ থেকে স্যারকে আরো একবার ধন্যবাদ। থ্যাংক ইউ। তো জয় গুরুদেব, জয় বড়মা, জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ।